হোক, যদি আরাকান আর্মি এখানে নতুন একটা দেশের জন্ম দিয়ে সেখানে স্বাধীনতা ঘোষণা করে দেয়, নতুন রাষ্ট্র গঠন হয়ে গেলে সেটা বাংলাদেশের জন্য কেমন হবে? তো সংকটের মধ্যে মিয়ানমার বহু আগে থেকেই রয়েছে। রোহিঙ্গাদের যেহেতু তারা নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা তুলে ধরেছি যে আরাকান রাজ্য স্বাধীন হলে বাংলাদেশের জন্য কতটা হুমকি স্বরূপ হবে বা বাংলাদেশের জন্য কোনো সমস্যা হবে কিনা। তাই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলছে, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি দেখা শেষে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এক সময়কার স্বাধীন রাজ্য আরাকান আজ বহুদিন পর আবারও স্বাধীন হয়ে যাওয়ার দ্বার প্রান্তে। ইতিমধ্যে আরাকান অঞ্চলের প্রায় পুরোটাই সামরিক সরকারের নিয়ন্ত্রণ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে আরাকানের সশস্ত্র বাহিনী আরাকান আর্মি। তুমুল সংঘাত চলছে সেখানে। প্রশ্ন হচ্ছে, যদি আরাকান আর্মি মিয়ানমারের রাখাইনে মানে আরাকানে একটা স্বাধীন দেশের ঘোষণা দিয়ে দেয়, মানে যদি চট্টগ্রামের ঠিক পাশেই একটা নতুন দেশের যাত্রা শুরু হয়, সেটা বাংলাদেশের জন্য আসলে কেমন হবে? ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 12 লাখ রোহিঙ্গা কিন্তু ওই আরাকান বা রাখাইন রাজ্যের। নতুন রাষ্ট্র ঘোষণা করলে আরাকান আর্মি কি রোহিঙ্গাদের ফেরত নেবে, নাকি সামরিক জান্তা সরকারের মতো বাকি রোহিঙ্গাদেরকেও বাংলাদেশে পাঠানোর জন্য নির্যাতন শুরু করবে? তো আরাকান আর্মি আসলে কারা, মিয়ানমারে তাদের অবস্থা কেমন, চলুন সাম্প্রতিক ঘটনা বিশ্লেষণ করে এবং আরাকান আর্মির সাথে নানান দেশের কূটনৈতিক যোগাযোগের ভিত্তিতে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমত, জাতিগত সংকটের মধ্যে মিয়ানমার বহু আগে থেকেই রয়েছে। রোহিঙ্গাদের যেহেতু তারা নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় না, তাই তাদের ছাড়াও এখানে প্রায় 135টা নৃগোষ্ঠী আছে এবং এইসব নৃগোষ্ঠীগুলোর মধ্য থেকে গড়ে উঠেছে অসংখ্য সশস্ত্র বিদ্রোহী গ্রুপ। বিভিন্ন রাজ্য ভিত্তিক এই সমস্ত গোষ্ঠী বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু নিজেদের জন্য স্বায়ত্ত শাসন চায়। কেউ কেউ চায় পূর্ণ স্বাধীনতা, আবার কেউ চায় পুরো দেশের উপর নিয়ন্ত্রণ। 2021 সালে ফেব্রুয়ারিতে যখন সেনা অভ্যুত্থান ঘটে মিয়ানমারে, তারপর থেকেই এই সমস্ত বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতা আরও বেড়ে যায়। সাধারণ মানুষ সেনা শাসনের বিরুদ্ধে মাঠে নামলে সেনা সরকার তাদের উপর ছড়ে, ফলে সাধারণ মানুষেরও একটা বড় অংশ এখন বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সমর্থন করতে শুরু করেছে। ওদিকে আবার সামরিক শাসন শুরুর পরপরই কিন্তু মিয়ানমারে একটা বিদ্রোহী সরকার গঠন করা হয়েছিল, যার নাম ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, যেটাতে পশ্চিমা বিশ্বের বেশ সমর্থনও আছে। মানে স্টেট লেভেলে প্রথমে এই দুইটা বিভক্তি, মানে একটা সামরিক সরকার, আরেকটা হচ্ছে এর বিদ্রোহী সরকার, যেটা মূলত নির্বাসিত সরকার এবং পশ্চিমা সমর্থিত। সেই সাথে মিয়ানমারের শক্তিশালী কয়েকটা বিদ্রোহী গোষ্ঠী মিলে গঠন করেছে 3 ব্রাদারহুড অ্যালায়েন্স। এখানকার প্রধান সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে আছে আরাকান আর্মি, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং তাং ন্যাশনাল আর্মি। এই 3টা গোষ্ঠী মিলে মিয়ানমারের জান্তা সরকারকে হটিয়ে দিতে চায়। পশ্চিমা সমর্থিত মিয়ানমারের যে বিদ্রোহী সরকার ইউনিটি গভর্নমেন্ট, তাদের সমর্থনও কিন্তু আবার এই ব্রাদারহুড অ্যালায়েন্সের উপর রয়েছে। তার মানে রাষ্ট্র ক্ষমতার জন্য মোটা দাগে এখানে 3টা শক্তি অ্যাক্টিভ। প্রথমত সামরিক সরকার, দ্বিতীয়ত বিদ্রোহী সরকার, তৃতীয়ত ব্রাদারহুড অ্যালায়েন্স। কিন্তু ঝামেলা অন্য জায়গায়। এই যে 3টা বিদ্রোহী গোষ্ঠীর কথা বললাম, যারা একত্রিত হয়েছে মূলত জান্তা সরকারের বিপক্ষে, এদের কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য এক না। এক এক গোষ্ঠীর এক এক রকম লক্ষ্য। তাই সম্মিলিত চেষ্টায় যদি সেনা সরকারকে তারা হটিয়েও দেয়, সেইটাও মিয়ানমারে কিন্তু শান্তি আনতে পারবে না। যাই হোক, সম্মিলিতভাবে সেনা সরকারকে সারা দেশ থেকে কবে হটিয়ে ফেলবে, এইটা নিয়ে অন্য একদিন আলোচনা করা যাবে। তবে এই যে 3টা গ্রুপের উদ্দেশ্য ভিন্ন, এইটা রাখাইনে যে আরাকান আর্মির বিজয়, এই ব্যাপারে আলোচনা করার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবে। মূলত আরাকান আর্মি হচ্ছে ব্রাদারহুড অ্যালায়েন্সের মধ্যে সবচেয়ে বড় এবং শক্তিশালী গ্রুপ। এদের প্রায় 30,000-এরও বেশি সশস্ত্র সদস্য আছে। এদের উদ্দেশ্য রাখাইন রাজ্যের সার্বভৌমত্ব ফিরিয়ে আনা, যেখানে নানা মতের নানা গোষ্ঠীর মানুষ বসবাস করবে। মানে প্রায় 4 থেকে 500 বছর আগে যেমন আরাকান স্বাধীন রাজ্য ছিল, সেরকম স্বাধীন করতে চায় তারা। কিন্তু অ্যালায়েন্সের যে বাকি 2টা গ্রুপ, তাদের একটাই চায় স্বায়ত্ত শাসন, আরেকটাই চায় মিয়ানমারের প্রকৃত ফেডারেল সিস্টেম। মানে যদি কখনো এই 3 গ্রুপ মিলে দেশ থেকে সামরিক শাসন হটাতে পারে, তবে এদের মধ্যেও কিন্তু আদর্শগতভাবে দ্বন্দ্ব বেঁধে যাবে। যাই হোক, সেটা কবে হবে তা নিয়ে এখনো আলাপ করার সুযোগ তৈরি হয় নাই।
এখন আলাপ হচ্ছে সম্প্রতি আরাকান আর্মি মিয়ানমারের সামরিক বাহিনীর হাত থেকে তাদের রাখাইন রাজ্য প্রায় উদ্ধার করে ফেলেছে। মানে দক্ষিণ পশ্চিমে অল্প কিছু জায়গা আছে যেখানেও জান্তা বাহিনীর সাথে তুমুল লড়াই চলছে। ইতিমধ্যেই বাংলাদেশের সীমান্তবর্তী সকল জায়গা আরাকান আর্মির নিয়ন্ত্রণে কিন্তু চলে এসেছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আলাদা করে নিরাপত্তার জোরদার করা হয়েছে। নাফ নদীতে জেলেদের মাছ ধরতে এবং সেই রুটে নৌ চলাচলের ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যদি আরাকান আর্মির এই জয় রথ বজায় থাকে তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে তারা কিন্তু রাখাইন বা এই আরাকানের পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যাবে। মানে আরাকান আর্মি যেই জায়গাটুকুর সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য লড়াই করছে সেই জায়গার পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ার একটা ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে এবং নিয়ন্ত্রণ হয়তো তারা পেয়েও যাবে। এরপর তারা কি করবে? স্বাধীনতা ঘোষণা করবে। স্বাধীনতা ঘোষণা করলে কি তারা সফল হয়ে যাবে? তো এইখানে বেশ কিছু বিষয় একটু বোঝার আছে। দেখেন, একটা গোষ্ঠী কখন তার নিজের দেশের বিপক্ষে গিয়ে স্বাধীনতা ঘোষণা করতে পারে? যখন ওই ভূখণ্ডের সকল মানুষ তাকে সাপোর্ট দেয় এবং যখন এক বা একাধিক শক্তিশালী দেশ ওই গোষ্ঠীকে সমর্থন দেয়। আরাকান আর্মির ক্ষেত্রে এই জিনিসগুলো কি আছে? চলুন একটু বোঝার চেষ্টা করি। দেখেন, আরাকানে প্রায় 32 লাখ মানুষ বাস করে, যার মধ্যে সবচেয়ে বেশি আছে রাখাইন গোষ্ঠী, যারা ধর্মের দিক থেকে বৌদ্ধ। এরপরে অবস্থান রোহিঙ্গাদের, যারা ধর্মের দিক থেকে মুসলিম। এছাড়া চাকমা, খুমি, ম্রো ইত্যাদি নানান গোষ্ঠীর মানুষ কিন্তু এখানে বসবাস করে। এই ভিন্ন গোষ্ঠীর রাজ্যে কিন্তু ইউনিটি খুব একটা চোখে পড়েনি আগে। বিভিন্ন রাজনৈতিক দল এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে জনগণ বিভাজিত ছিল। তবে সম্প্রতি আরাকান আর্মি এখানে সবচেয়ে বেশি সমর্থন পাচ্ছে বলে ধরে নেওয়া হচ্ছে। এইটা ধরে নেওয়ার পিছনে কারণ সাম্প্রতিক সময়ে আরাকান আর্মির সফলতা। মাত্র 1.5 দশকের মধ্যেই 30,000 প্লাস সশস্ত্র সদস্য বানানো সম্ভব হয়েছে লোকাল জায়গা থেকে সদস্য পাওয়া গিয়েছে বলেই, এবং লোকাল মানুষজনের সমর্থন আছে বলেই কিন্তু দ্রুত আরাকানে পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়া যাচ্ছে। তবে সমস্যা হচ্ছে রোহিঙ্গাদের সাথে সম্পর্ক নিয়ে। আরাকান আর্মির মূল বক্তব্য হচ্ছে রাখাইনের সকল জাতিগোষ্ঠীকে সাথে নিয়ে থাকার। কিন্তু এই জায়গায় সকল জাতির মধ্যে আসলে রোহিঙ্গারাও আছে কিনা এইটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে গেছে। কারণটা হচ্ছে রোহিঙ্গাদেরকে জাতীয়ভাবে মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে আরাকান আর্মির কোনো অবস্থান কিন্তু ছিল না। সেই জায়গা থেকে রোহিঙ্গাদের একটা অংশ আরাকান আর্মিকে সমর্থন দেয়, আবার অন্য একটা অংশ আরাকান আর্মির বিপক্ষে জান্তা সরকারের পক্ষেও কিন্তু অবস্থান নিয়েছিল বলে জানা যায়। তাই সহজভাবে বলা যায় যে রোহিঙ্গারা ছাড়া বাকি জনগোষ্ঠীর পূর্ণ সমর্থন হয়তো আরাকান আর্মি পেয়ে যাচ্ছে এই স্বাধীনতার যাত্রায়, যারা ঘোষণার পর এই স্বাধীনতা রক্ষার জন্য হয়তো এগিয়েও আসবে। কিন্তু পরবর্তীতে নিজেদের মধ্যে জাতিগত যে দ্বন্দ্ব সেইটা নির্মূল হবে কিনা এইটা কিন্তু নিশ্চিত না। এবার দেখি যে বিদেশি শক্তিগুলোর কার অবস্থান আরাকানে কেমন। আরাকানের লোকেশনটা এমন একটা জায়গায় যেখানে চীনের স্বার্থ আছে, ভারতের স্বার্থ আছে, যুক্তরাষ্ট্রের স্বার্থ আছে। ভিন্ন ভিন্ন 3টা জায়গা থেকে 3টা দেশই চাইবে যে আরাকান স্বাধীন হয়ে যাক, কিন্তু 3টা দেশের স্বার্থ আবার কনফ্লিক্টিং। তাই তারা একসাথে আরাকানের স্বাধীনতাকে সমর্থন দেবে কিনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ আছে। একটা একটা করে দেশ নিয়ে একটা আলোচনা করি। প্রথমে যুক্তরাষ্ট্র। মূলত মিয়ানমারের সামরিক সরকারের উপর চীনের নিয়ন্ত্রণ থাকায় কৌশলগতভাবেই এর বিপক্ষের শক্তিগুলোকে যুক্তরাষ্ট্র সমর্থন দেবে। মূলত মিয়ানমারের উপর চীনের স্বার্থটা আসলে বাণিজ্যিক। মিয়ানমারের উপর দিয়ে চীন বাণিজ্যিক পথ বানিয়েছে, বন্দর বানিয়েছে। এগুলো রক্ষা এবং এগুলো থেকে সুবিধা নিতেই চীন মিয়ানমারে প্রভাব রাখতে চায়। আর এই বাণিজ্যিক সুবিধায় বাধা সৃষ্টি করতে মিয়ানমারে চীনের বিপক্ষে অবস্থান নেয় যুক্তরাষ্ট্র। সেই জায়গা থেকে জান্তা সরকার বিরোধী বিদ্রোহী গ্রুপগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে। মানে নতুন আরাকান রাষ্ট্র যদি যুক্তরাষ্ট্র ঘেঁষা হয়, তবে এখান থেকে কিন্তু চীন এবং ভারত উভয়কেই নজরদারির মধ্যে রাখতে পারবে যুক্তরাষ্ট্র। এই কারণে আরাকান আর্মির স্বাধীনতাকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে যুক্তরাষ্ট্র তো জান্তা সরকারের বিপক্ষে যে একটা বিদ্রোহী সরকার গঠিত হয়েছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, ওইটাকে তো সমর্থন দিচ্ছেই, আবার আলাদা করে বিদ্রোহী রাষ্ট্রের উপর কেন সমর্থন দেবে? দেখেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হচ্ছে এখানকার যে কোনো ক্ষমতাসীন গোষ্ঠীর উপর তার নিয়ন্ত্রণ রাখা। সেটা মূল মিয়ানমার রাষ্ট্রে হলে ভালো, কিন্তু এর বাইরে যদি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে থাকা রাখাইনেও এটা করা যায়, তাতে সমস্যা কোথায়? যেহেতু চীনের বানানো বন্দর এবং বাণিজ্যিক রাস্তা আরাকানের উপর দিয়ে গিয়েছে, তাই এই জায়গায় ক্ষমতাবান গোষ্ঠীর উপর নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ যুক্তরাষ্ট্র হাতছাড়া করবে না। আবার ভারত চাইবে নতুন রাষ্ট্র হলে এইটার মধ্য দিয়ে তার মিজোরাম, মণিপুর ইত্যাদি জায়গায় যোগাযোগ রক্ষা করতে। মূল মিয়ানমারের সামরিক সরকার যেহেতু
চীনের প্রভাবে, তাই অন্য কোনো সরকার বা রাষ্ট্র যদি এখানে গড়ে ওঠে সেইটাতে ভারত তার প্রভাব রাখতে চাইবে, এইটাই তো স্বাভাবিক। আর চীন যদি বুঝতে পারে যে সত্যিই আরাকান স্বাধীন হয়ে যাচ্ছে, তাহলে আরাকান আর্মির সাথে যোগাযোগ রক্ষা করবে এবং এদের সমর্থন দেবে বাণিজ্যিক পথ রক্ষা করার জন্য। এবং আরাকান আর্মি যখন থেকে ব্যাপক জয় পেতে শুরু করেছে, তখন থেকেই কিন্তু চীনের পক্ষ থেকে আরাকান আর্মির সাথে যোগাযোগ বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে। কারো কারো ধারণা চীন আরাকান আর্মিকে সহায়তাও করছে। যদিও আগে এই আরাকান আর্মির কার্যক্রমের উপর চীন কিন্তু ব্যাপক অসন্তুষ্ট ছিল। যাই হোক, যদি আরাকান আর্মি এখানে নতুন একটা দেশের জন্ম দিয়ে সেখানে স্বাধীনতা ঘোষণা করে দেয়, তবে পরাশক্তিগুলোর সমর্থনের অভাব হবে না বলেই কিন্তু মনে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, নতুন রাষ্ট্র গঠন হয়ে গেলে সেটা বাংলাদেশের জন্য কেমন হবে? প্রথমত, মিয়ানমার কেন্দ্রিক বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে রোহিঙ্গাদেরকে নিয়ে। বাংলাদেশে প্রায় 12 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। রোহিঙ্গাদের সাথে যেহেতু আরাকান আর্মির সম্পর্ক খুব একটা ভালো না, তাই এইটার সমাধানে অগ্রগতি নিয়ে ধোঁয়াশা থেকেই যাবে। নতুন করে এই সংকট কিন্তু বৃদ্ধিও পেতে পারে। ইতিমধ্যে শুনলাম আরাকান আর্মির মানুষজন নাকি রোহিঙ্গাদের উপর আবারও নির্যাতন শুরু করেছে এবং আবারও নাকি রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকার জন্য পায়তারা শুরু করে দিয়েছে। তো বুঝতেই পারছেন যে ঝামেলা মিটবে না, বরং ঝামেলা আরো বাড়বে। দ্বিতীয়ত, যদি ভারত আরাকান আর্মিকে সমর্থন দেয়, তবে আরাকান আর্মির মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে কিন্তু বেশি করে বিদ্রোহীদের ইনফ্লুয়েন্স করতে চাইবে তারা। আরাকান আর্মিও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের বিপক্ষে থাকায় পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহীদেরকে উস্কে দিতে পারে। তৃতীয়ত, যদি আরাকান আর্মির দ্বারা প্রভাবিত হয়ে মিয়ানমারের চীন রাজ্য, ভারতের মিজোরাম রাজ্য কিংবা মণিপুর ইত্যাদি জায়গায় বিদ্রোহীরা বেশি করে মাথাচাড়া দেয়, তবে একটা সম্ভাবনা আছে পার্বত্য চট্টগ্রামেও এইটা বাড়তে পারে এবং একটা দুঃস্বপ্ন আছে এই পুরো অঞ্চলের সকল বিদ্রোহী এক হয়ে একটা অভিন্ন রাষ্ট্রের পরিকল্পনা করে ফেলার। তাই বাংলাদেশকে এই জায়গায় আগাম সতর্ক হতে হবে, সীমান্তে নজরদারি বৃদ্ধি করতে হবে। আরাকান আর্মি যদি পার্বত্য চট্টগ্রামে ঝামেলা করতে চায়, তবে আমাদের কূটনৈতিক এবং গোয়েন্দা চালের মাধ্যমে রাখাইনকেও বা আরাকানকেও কঠিন চাপে রাখতে হবে, এমন চাপে রাখতে হবে যাতে স্থিতিশীলতার জন্য তারা বাংলাদেশের সাথে শান্তি চুক্তি করতে বাধ্য হয় এবং রোহিঙ্গাদেরকে তারা ফেরত নিয়ে যায়। ইতিমধ্যে শুনেছি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরাকান আর্মির সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করা হচ্ছে এবং এই জায়গা থেকে আমরা প্রত্যাশা করতেই পারি যে ভালো একটা কূটনৈতিক খেলা এখানে হবে এবং আমরা চাই এখান থেকে বাংলাদেশ তার সর্বোচ্চ সুবিধাটা আদায় করে নিক। আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো। সম্মানিত দর্শক, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন যে বাংলাদেশের পাশে যদি আরাকান রাজ্য সৃষ্টি হয়, তাহলে বাংলাদেশ কি কি সমস্যার মুখোমুখি হতে পারে এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে কিন্তু আরাকান আর্মিরা যেভাবে আগাচ্ছে সেভাবে যদি আগাতে থাকে এবং বাংলাদেশ সরকার যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু বাংলাদেশের যে পার্বত্য অঞ্চলগুলো আছে সে অঞ্চলগুলোতে বিদ্রোহ গোষ্ঠী বেড়ে যাবে এবং বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে। তাই বাংলাদেশ সরকারকে এখনই সতর্ক হওয়া উচিত এবং বাংলাদেশের সেনাবাহিনীকে বা বর্ডার গার্ড বিজিবিকে আরও বেশি করে সতর্ক এবং জোরদার করা উচিত। তাদেরকে বেশি করে আরও সেখানে নিয়োগ করা উচিত এবং যাতে করে তারা কোনোভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে এবং বাংলাদেশের সীমান্তে তারা যেন আর কোনোভাবেই ঢুকতে না পারে। সম্মানিত দর্শক, ভিডিওটা সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন। সেই সাথে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।